আফটারনুন এভরিওয়ান। আজকে ব্লগ শুরু করতে প্রচুর দেরি হয়ে গেল, প্রায় 2:30 মতো বাজে। অ্যাকচুয়ালি সকাল থেকে প্রচুর রকম ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। শানুর সাথে সেই গেলাম নার্সিংহোমে দিদানকে দেখতে, এখনও ভেন্টিলেশনেই আছে। সো শানুরও প্রচণ্ড মন টন খারাপ, চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে। আন্টি আঙ্কেলেরও তাই, একই ব্যাপার আর কি, যেটা হয়। সো সব একসাথে মিলে এবার তারপরে আমার কিছু আর্জেন্ট অর্ডার ছিল, যেগুলো গেলাম আবার মাস্টারজির কাছে, ওগুলো আনতে অর্ধেকের বেশি জিনিস হয়নি। এই জামাগুলো তো বাবা, তো হ্যাঁ ওগুলো নিয়ে তারপরে বাড়ি, ওগুলোকে ড্রপ করলাম বুটিকে ড্রপ করে জাস্ট বাড়ি এলাম। বাড়ি এসে এখন লাঞ্চ করব, লাঞ্চ করে বেরোবো। আজকে আবার যেতে হবে ওই ফ্ল্যাটে গিয়ে কিছু একটা জিনিস আছে, যেটা আবার বাবাইয়ের একজন স্টাফ এসছে আর কি, সুবল কাকু এসছে, সুবল কাকুর হাতে দিতে হবে, সেটা আবার জলপাইমোড় পাঠাতে হবে। সো এক রকম মানে অনেক রকম কাজ আছে, সব মেশানো। তো সেই জন্যই অনেক লেট হয়ে গেল ব্লগ শুরু করতে আজকে। সো আমি ওইভাবেই শুরু করি যে সারাদিনটা কি করব না করব, তো এতটা গন্ডগোল হয়ে যায় না। আর এখনও মানে ওই ইউজড হইনি যে বাইরে গিয়েও সব জায়গাতে ব্লগ করা, ওই জিনিসটা আমি ঠিক করতে পারি না। তোমরা দেখবে আমার বাইরের ব্লগ খুব কমই থাকে, আর যদিও থাকে আমি জাস্ট নিয়ে রেখে দিই, তারপরে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে দেখাই। তো ওটা আমার এখন ইউজড হয়নি আর কি। তো এই হচ্ছে গল্প। আর এখন লাঞ্চ করতে যাব, লাঞ্চ করব, অল্প কিছু খাবো, খেয়ে তারপরে আবার বেরোবো, যাব ওই ফ্ল্যাটের থেকে বুটিকে যাব। বুটিকে গিয়ে যেরকম নর্মাল কাজকর্ম করে তারপরে যা করব তোমরা তো দেখতেই পাবে নিশ্চয়ই, শ্যুট করবই সেটা। আমি একটা পাতলা মতন, স্কুটিতে তো ঠান্ডা লাগে, সোয়েটশার্ট পরে গেছিলাম, বাড়িতে এসে এমন গরম লেগেছে, সাথে সাথে একটা ট্যাঙ্ক টপ পরে নিয়েছি। তো চলো ফটাফট লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চে হঠাৎ করে ভাবলাম একটু ফল খাই। কালকে নিয়ে এসেছিলাম প্লাম, তারপর হচ্ছে পেয়ারা, নাশপাতি। আমার আপেল খেতে খুব একটা ভালো লাগে না, তো এখন এগুলো খাচ্ছি। হবে, নাশপাতিটা খুব ভালো। এই এখন বেরোচ্ছি, ঘড়িতে বাজে 3:30, বেরোচ্ছি, যাবো ওই ফ্ল্যাটে, আর তারপরে ওখান থেকে কাজ করে যাবো বুটিকে। টাটা, চলো চলো চলো, দরজা অব্দি আগিয়ে দাও আমাকে, চলো লেটস গো। যাচ্ছে, এই আসলাম ফ্ল্যাটে, অনেক দিন পরে আসলাম। এই বুটিকেই আছি তখন থেকে। আর কিছু শাড়ির ফটোস গ্রুপে শেয়ার করলাম। আচ্ছা, তোমরা কারা কারা আমার মিরাজ বুটিকের গ্রুপে আছো অবশ্যই জানিও, আর যদি না থাকো অবশ্যই জয়েন হয়ে যেও। আমার বুটিকের নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, তোমরা জয়েন করে নিও ফটাফট। সুন্দর সুন্দর শাড়ি আমি কালেকশন যেগুলো বুটিকে শেয়ার করি, ওগুলোও তাহলে পেয়ে যাবে। আমি কাজ করতে করতে কথা বলছি তো ক্যামেরাটা কোথায় চলে গেছিলো আমি বুঝতেও পারিনি। তো তোমাদেরকে দেখাই কি সুন্দর করে এদিকটা সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, একদম কালারফুল। আর পুরো একদম বিয়ে বাড়ি পুরো সাজানো হয়েছে খুব সুন্দর করে। আর এদিকটাও সাজানো আছে একদম কালারফুল, পিঙ্ক শেড, গোল্ডেন মডেল আছে কিছু, ওপরেও রয়েছে। আর তোমাদেরকে দেখো এক্ষুনি এই গ্রুপে জাস্ট ফটো দেবো আমি এই চান্দেরিগুলোর। কি সুন্দর শাড়িগুলো, খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে আছে, মাত্র 1980। খুব সুন্দর শাড়ি। বুঝতেই পারছো দেখে এখনও ফ্রেশ হয়নি, এখনও বাইরের জামা কাপড়ই পরা। এই ফ্রেশ হতে যাব এখন আর কি। আজকে বুটিক থেকে বেরিয়ে একটু আমাদের অনেক দিন পরে গার্লস আড্ডাতে গেছিলাম আর কি। আমি, বৌদি আর স্নেহা দিয়ে অনেক দিন পরে একসাথে তিনজনে মজাদার গল্প করলাম। সেদিন তো আমি নিয়ে লাঞ্চ করেছিলাম, কিন্তু ওই আমি নিয়ে বসে তো আর সেরকম গল্প হয় না। আজকে খুব ভালো করে একদম ভালো ভালো গল্প, গসিপস, আড্ডা আমাদের যেরকম হয় আর কি, তো সেগুলো করলাম। মানে এগুলো করতে করতে যে কখন এত রাত হয়ে গেছে বুঝতেও পারিনি। এদিকে শানু ফোন করে যাচ্ছে, এত রাত হয়ে গেছে কখন আসবি।
তো মানে যেহেতু আমি একদম তখন থেকে বাইরে, চুলের অবস্থা তখন আমার যেদিন শ্যাম্পু করার সময় আসে না সেদিন আমার কান্না পায়। তো যাই হোক, তো ওই গল্প টল্প করলাম, করে আস্তে আস্তে একটু টাইম বেশি হয়ে গেছে, 10টা বেজে গেছিলো, 10টা কি তাও 10টারও বেশি হয়ে গেছে আস্তে আস্তে। তো যাই হোক, অনেকদিন পরে আড্ডা হলো, গল্প হলো, অনেক কথা এক্সচেঞ্জ হলো। তো এই আর কি, সেরকম কিছু আজকে শ্যুট করতেও পারিনি, তোমাদেরকে আগেই বলেছিলাম হয়তো পারবোও না শ্যুট করতে সেরকম আজকে। সো যেহেতু শ্যুট করতে পারিনি সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমার একটাই অ্যালবাম বাকি আছে, আমার প্রি ওয়েডিংয়ের অ্যালবামটা, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু তোমাদের আমার রিসেপশনের আর অ্যানিভার্সারি অ্যালবামটা ভালো লেগেছে, তো ভাবলাম নিশ্চয়ই প্রি ওয়েডিংয়ের অ্যালবামটাও ভালো লাগবে। প্রি ওয়েডিংয়ের একটা গল্পও রয়েছে। তো সেটা হলো, প্রি ওয়েডিং শ্যুটটা আমার এক ফোঁটাও কোনো করার কোনো ইচ্ছে ছিল না, আর কোনো রকম প্ল্যানিংও ছিল না। কিন্তু আমার বিয়ের আগে ছোটন, তার মানে হচ্ছে ওয়েডিং কুইন্সের ছোটন, যে আমার ফটোগ্রাফি করেছে আর যে আমার সব কিছুর ফটোগ্রাফি করে অ্যাকচুয়ালি, তোমরা দেখেইছো। তো এবার ও আমাকে খুব রিকোয়েস্ট করে যে আমার এখনো মনে আছে, আমি গেছিলাম পুরীতে আমার বিয়ের আগে আমার বাবা মার সাথে। পুরীতে গেছিলাম, আমরা হচ্ছে প্রচণ্ড জগন্নাথ ভক্ত, প্রচণ্ড জগন্নাথ মানি। সব কিছু করার আগে, সব কিছু একটা ভালো কিছু করার আগে বলো, কোনো একটা ভালো কিছু শুরু করার আগে, তো আমরা জগন্নাথ দেবের কাছে যাই, জগন্নাথ দেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি। আর হ্যাঁ, সেটা সম্পন্ন হওয়ার পরে বা সাকসেসফুল হওয়ার পরেও আমরা কিন্তু ওনার কাছে থ্যাংক ইউ বলতে যাই। সো এটা আমাদের নিয়ম। তো এবার আমার বিয়ের আগে আমার বাবার অবশ্যই এটা একটা স্বপ্ন মতন ছিল যে মেয়েকে নিয়ে জগন্নাথ দেবের কাছে যাবে, জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে। সো সেরকমই আমি, বাবাই আর মা যাই পুরীতে। এক্সেসিভ টার্বুলেন্সের মধ্যে গেছিলাম, একটা মানে খুব বলে না যে ঠাকুরের কাছে যখন ঠাকুর না ডাকলে যাওয়া যায় না, আর যখন তুমি ঠাকুরের কাছে অনেক বাধা পেরিয়ে অনেক কষ্ট করে যাবে তখন একটা আলাদাই শান্তি হয় মনে। সেবারটা ওরকম হয়েছিল, তোমাদেরকে গল্পটা শেয়ার করি। কি হয়েছিল, তো আমি বাবাই আর মা যাচ্ছিলাম, তানু যায়নি। আমাদের ফ্লাইট ছিল মোটামুটি 12টা 11:40 থেকে 12 এরকম একটা টাইম ছিল। তো যাই হোক, আমি বাবাই আর মা, আমাদের সাথে আরও আঙ্কেলরা, বাবার গ্রুপ মানে ফ্রেন্ডস গ্রুপের মধ্যে আরও দুজন আঙ্কেল আর তাদের ফ্যামিলিও গেছিলো, কিন্তু ওরা অন্য রুটে যাচ্ছিল আর আমরা বাগডোগরা থেকে যাচ্ছিলাম। তো এবার ওখানটায় গিয়ে মিট আপ হওয়ার কথা। এবার যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে আমরা এরকম যাব বা পুরীতে, আমরা ভায়া কলকাতা ভুবনেশ্বর ফ্লাইট ছিল, তারপরে ভুবনেশ্বরতে গাড়ি করে আমরা পুরী যাব, সেদিনই পৌঁছে যাব। আর তারপরের দিন সকাল 8টায় পুজো, 7:30 কি 8টার সময় পুজো। সো এটাই প্ল্যান। তো এবার কি হলো, আমাদের তো ফ্লাইট ছিল ওই 11:40 to 12। বাগডোগরায় গিয়ে পৌঁছলাম। পৌঁছানোর পরে সিকিউরিটি চেক হলো, বোর্ডিং পাস নেওয়া, সিকিউরিটি চেক, এভরিথিং স্মুথলি ঠিক আছে। এবার সিকিউরিটি চেকটা যেই হলো, তারপরে শুরু হলো আমাদের ফ্লাইট ডিলে হওয়া। ফ্লাইট ডিলে হওয়া মানে সে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এরকম ডিলে হওয়া। আর বাগডোগরার একটা খুব বাজে মানে নিয়ম বলবো, এখন জানি না মানে নিয়ম, সেটা হচ্ছে ওরা সেদিন কি করেছিল, ওরা সমানে সিকিউরিটি চেক করিয়েই যাচ্ছে যেগুলো পরের ফ্লাইটও, আর ক্রমশ সবগুলো ফ্লাইট ডিলে হচ্ছে। আমাদের একটা কথা ছিল, যখন তোমরা দেখছো ডিলে হচ্ছে তোমরা সিকিউরিটি চেক করিও না, কারণ কি তোমাদের এত ইনফ্রাস্ট্রাকচার নেই, তোমাদের বসানোর জায়গা নেই। সো এক্সেসিভ ভিড় হয়ে যায়। আমাদের 11:40 ফ্লাইট লেট হতে 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 মানে প্রচুর লেট হয়ে যায়। লাস্টে এমন মানে অবস্থা হয় যে একটা বসার জায়গা থাকে না এয়ারপোর্টে, সিকিউরিটি চেকের ভেতরের জায়গাটাতে একটা খাওয়ার থাকে না, মানে এক্সট্রিম বাজে কন্ডিশন। আমরা কোনো ফ্লাইটের কোনো কোম্পানির থেকে কোনো কম্পেনসেশন পাইনি, আমরা কোনো ফুড পাইনি, নাথিং। এমনকি মানে তোমরা আমাদের ইন্ডিগো ছিল,
এমন অবস্থা হয়েছিল লাস্টে যে যে সিকিউরিটি চেকের যে টেবিলগুলো থাকে, যেখান থেকে লাগেজগুলো বেরিয়ে রাখার জায়গা, ওখানটায় বসেছিলাম। আমার এখনো মনে আছে, আমি বাবাই বা আমি মা, আমরা একজন করে উঠছিলাম, ওইটুকু জায়গার মধ্যে আবার বাবাই বসছিল, তো মা উঠছিল, তো আমি বসছিলাম, মানে ওরকম অবস্থা হয়েছিল। সো আমাদের ফ্লাইট অ্যাট লাস্ট 5 o'clock কি 5:20-তে টেক অফ করে। 11:40 ফ্লাইট, সকালে 11:40। সারাটা দিন আমরা না খাওয়া মোটামুটি। তো এই যায় তো শর্টেই বলি। তারপরে তো আমরা পৌঁছোই কলকাতা। এক্সেসিভ টার্বুলেন্স থাকে, ওয়েদারের জন্যই সব ডিলে হচ্ছিল। এক্সেসিভ টার্বুলেন্স পেয়ে আমরা কলকাতা পৌঁছোই। এবার কলকাতায় পৌঁছে তারপরে কী হয়, আমাদের যে কানেক্টিং ফ্লাইটটা ছিল, আমরা গিয়ে জানতে পারি ওটা চলে গেছে ভুবনেশ্বর। তো আমরা ফ্লাইটটাও পাইনি। এবার আর ওরা, হ্যাঁ, তারপরে কি করলো, ওরা স্টে দেবে পরের দিন সকাল 11টায় ফ্লাইট নেক্সট যেটা হবে ওরা দিতে পারবে। তারপরে গিয়ে আমরা ভুবনেশ্বর পৌঁছাবো, ওখান থেকে পুরী যাবো। কিন্তু আমাদের তো 8টায় পুজো, 7:30 to 8। আর আমার বাবাই না খুব পাংচুয়াল আর খুব স্ট্রেট সব কিছুতে। এবার যখন আমার বাবার মাথায় ঢুকেছে যে না, একবার যখন বলেছে 7:30 to 8-এ পুজো দেবে, তো 7:30 to 8-এর মধ্যেই পুজো দেবে। সো হি হ্যাড দিস থিং। তো আমি আর মা অনেক না করার সত্ত্বেও বাবাই গাড়ি ডেকে নেয়। আমাদের কলকাতায় খুব চেনা কয়েকজন গাড়ি ড্রাইভার আছে আর কি, আঙ্কেল, তো ডেকে নেয়। আমরা বাই রোড ওই ওখান থেকে বেরিয়ে কলকাতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে লাগেজ নিয়ে আমরা ডিরেক্ট গাড়িতে উঠি। গাড়ি নিয়ে ডিরেক্ট চলে যাই পুরীতে। মাঝখানে আমরা ডিনার করি, কোলাঘাটে বোধহয় ডিনার করেছিলাম। একদম ননস্টপ, মানে ননস্টপ নয়, আমার মানে মাঝে মাঝে দাঁড়িয়েছি সারা রাত, যেহেতু ট্রাভেলিংয়ের ব্যাপার আছে, ড্রাইভারকে চা খাওয়ানো এরকম। সো ননস্টপ আমরা পুরী চলে যাই। সারা দিনটার ভাবো তাহলে কি, মানে কি শরীরের অবস্থা হোক, এভরিথিং। তো আমরা পুরী চলে যাই। অ্যান্ড বিলিভ মি, আমরা এই 8:30-8টার দিকে আমরা গাড়িতে উঠি কলকাতা এয়ারপোর্ট থেকে। অ্যান্ড তারপরে আমরা ডিনার করি, সব কিছু করে অ্যাট 4:45 to 5 AM আমরা পুরী পৌঁছে যাই। সো ইয়েস, ঠাকুরের কাছে বিশ্বাস থাকলে, আর এটা ওই যে বললাম যে কষ্ট করে অনেক বাধা পেরিয়ে যদি ঠাকুরের কাছে যাও, একটা মনে আলাদা শান্তি যে না, পেরেছি আমরা আসতে। সো ইয়েস, বাবারও ডিসিশনটা না মানলে হতো না অবশ্যই। তো আমরা পুরী পৌঁছাই, পুরীতে পুজো দিই। কোন কথা থেকে কোথায় গল্প করে ফেললাম তোমাদেরকে আমি। তোমরা ভাবতে পারছো তো যে আমি কতটা মানে গল্প করতে পারি আর করতে ভালোবাসি। সো যাই হোক, প্রি ওয়েডিং নিয়ে কথা বলছিলাম, তো ওখানটাই ছিলাম। তখনই ছোটন বারে বারে ফোন করে, না দিদি একটা প্রি ওয়েডিং প্লিজ করো, এটা আমার তরফ থেকে তোমাকে গিফট, এটা প্লিজ করো। তো যাই হোক, এত ওর রিকোয়েস্টে তারপর আমি ছোটনকে বলি ঠিক আছে করবো, চলো আমি এখান থেকে ফিরি। আমার ডিসেম্বরে বিয়ে ছিল, আমরা নভেম্বরের ফার্স্ট উইকে পুরী গেছিলাম। তো হ্যাঁ ঠিক আছে চলো করবো। কিন্তু হ্যাঁ, আমি বারে বারে জামা কাপড় চেঞ্জ করতে পারবো না, আমি একটা জামাই শ্যুট করবো, আর আমি সেটাতে ব্ল্যাক পরবো। তুমি তারপর তোমার মাথায় ছাড়লাম আমি, ঠিক আছে? আমি জানি না, তুমি তাহলে ড্রেস বানাতে দাও, তুমি এই করো, তুমি সেই করো, আমি জানি না, তুমি জায়গা ডিসাইড করো, আমাকে তুমি নিয়ে যাবে, আমাকে ফটো তুলে দেবে, আমি চলে আসবো। সো এটাই হয় গল্প। আর তারপরে ছোটন সিরিয়াসলি সব দায়িত্ব নিয়ে সেগুলো করে। রাজা মিত্রকে বলে আমার ড্রেস বানিয়ে দিতে, ও আমাকে একটা লং ব্ল্যাক কালারের গাউন বানিয়ে দেয় উইথ দ্য ট্রেল, খুব সুন্দর। এই করে আমি একটা ড্রেসই শ্যুট করেছিলাম। সো বাকিটা চলো তোমাদেরকে প্রি ওয়েডিংয়ের ফটো বুকটা দেখাতে দেখাতে গল্পটা করি, তাহলে তোমাদেরও ভালো লাগবে। এই হলো আমার প্রি ওয়েডিংয়ের ফটো বুকের কাভার। এই হচ্ছে ফটো বুকটা। আর আমার খুব ইচ্ছে ছিল যে যদি করিও, এই যে যেমন ছোটনের কথাতে করেছি, শুধু লাইটের এই আসে না, এটাই হচ্ছে প্রবলেম। তো আমার ছিল হচ্ছে, আমি একটাই জিনিস চেয়েছিলাম ছোটনের কাছে, সেটা হচ্ছে আমি কিন্তু ভিনটেজ ফটোগ্রাফি চাই। সো ও ওরকম করেই করে দিয়েছিল। এখানেই দেখাতে হবে, লাইটটা একদম মানে পড়ছে, আশা করি তোমরা বুঝতে পারবে। সো চলো ফ্রম দ্য ফার্স্ট পেজ তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, এই ছিল গাউনটা। আর আমার যেরকম বললাম, আমি চেয়েছিলাম পুরো একদম ভিনটেজ এডিট হবে, নো কালার্স, মানে একদম পপ আপ কালার্স থাকবে না ফটোতে। এই ছিল আমার গাউনটা, এই ট্রেল দেওয়া।
আমি জাস্ট হারটা নিয়েছিলাম, যেটা আমারই ছিল, হারটা নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে ড্রেস চেঞ্জের পরে ডেনিমা টি শার্ট পরা শানু। আর এই ছিল হচ্ছে আমার প্রি ওয়েডিংয়ের যেটা চেয়েছিলাম ছোটন, ঠিক ওটাই আমাকে দিয়েছে, একদম ওটাই। গাউনটাও ছিল অসাধারণ সুন্দর। আমার যে কি ফেভারিট এই ফটোগুলো, মানে তুমি ভাবতে পারবে না, মানে না করালে হয়তো বুঝতেও পারতাম না যে এত সুন্দর সুন্দর ফটো এগুলো আমার মেমোরি হয়ে থাকবে। বিয়ের আগের কিছু স্মৃতি আর কি। এই যে দেখো, এই ফটোটা আমার প্রচণ্ড ফেভারিট একটা ফটো, প্রচণ্ড মানে এক্সট্রিম ফেভারিট তোমরা বলতে পারো। সো তারপরে এই যে এরকম পাইন ট্রির মাঝখানে, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো এটা কোন জায়গা। আমরা অনেক ডিসিশনের পরে আমরা তারপরে প্ল্যান করি যে আমরা ডাউ হিলেই যাব। এই যে দেখো, এই যে এই যে ছোট ছোট জিনিসগুলো, আমি যে হ্যাটটা পরেছি ওটার মাঝখানে যে উইভিংয়ের মাঝখান থেকে এই সানলাইটটা আমার মুখে পড়ছে, এটাতেও দেখো বুঝতে পারবে, মানে অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর কিছু ফটোজ যেগুলো মানে আনফরগেটেবল মেমোরিজ। দেখো, আর ছোটনকে আমি যেরকম বলেছিলাম না, আমি মানে ক্যামেরায়ও এক্স্যাক্টটা বিশ্বাস করো যেরকম আমি দেখছি সেরকম আসছে না। জাস্ট দেখো, এই যে দেখো, আমার খুব প্রিয় এটা ফটো, মানে দারুণ প্রিয় যেটাকে বলে। এই যে দেখো, সেই ব্রিটিশ ইংলিশ একটা ভাইব, এটাই চেয়েছিলাম আমি ছোটনের কাছে, আর ও এটাই দিয়েছে। এগুলো হচ্ছে একদম চেঞ্জের পরে, তখন গাউন থেকে নিজের রূপে আর কি চলে এসছি। এই যে ছোটন কিছু ফটো একদম চেঞ্জের পরেও তুলেছিল, এটাও ব্ল্যাকে ছিল, আমি আর শানু ব্ল্যাক টি শার্টই নিয়ে গেছিলাম, কিন্তু এটা কোনো প্ল্যানে ছিল না। এই যে দেখো ফটোগুলো, শানুর তো হাসি ফটো খুব একটা দেখা যায় না। এই যে দেখো, আমার প্রি ওয়েডিংয়ের ফটো বুকটা পুরো ড্রিম মনে হয়, ড্রিম, কি বলবো। দেখো কি অসাধারণ সুন্দর না, এই ফটোটা আমার প্রচণ্ড প্রিয় ফটো, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে, দেখো অসাধারণ। আর এটাও আমার ফটো বুকই রয়েছে, আর পুরো ভেলভেট ফটো বুক রয়েছে, অসাধারণ সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। আজকে সেরকম কিছু শ্যুট করা হয়নি, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে প্রি ওয়েডিংটা শেয়ার করি, বলেও ছিলাম তোমাদেরকে আমি শেয়ার করব, তো ভাবলাম আজকেই করি। দেখো, এই ফটোটাও আমার খুব প্রিয় ফটো, খুব খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল। এটা চেঞ্জের পরে। আর মানে যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমাকে মানে রাজা খুব সুন্দর বানিয়ে দিয়েছিল, খুব সুন্দর। এই পেজটা দেখো, একটু দূরের থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, অদ্ভুত সুন্দর। এই ছিল আমার প্রি ওয়েডিংয়ের ফটো বুক। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আমার এখনও মনে হয় যে আমি যদি এটা না করতাম তাহলে সত্যি খুব খুব রিগ্রেট হতো, পরে খুবই রিগ্রেট হতো যে কেন করিনি, কারণ কি এগুলো দেখার পরে না মানে এত ভালো লাগে, আর এখন তো আরও ভালো লাগে। কারণ কি বিয়ের আগের ওই যে কলেজ টাইমের ফটো বলো বা বিয়ের আগের ফটো, সেরকম কিছুই আর মোবাইলে তোলা ফটো সেরকম ওরকম কিছু নেই আর। তো এগুলো যেমন বিয়ের আগের ঠিক আগের একটা স্মৃতি, আর আমি যেরকমটা চেয়েছিলাম ছোটন একদম ওরকম করে দিয়েছে। তো থ্যাংক ইউ ছোটন আগেন, আমার বিয়ের সব ফটোজ এভরিথিং এর জন্য আর কি। সো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আজকে একদম ছোট্ট একটা ব্লগ, মানে সেরকম কিছুই নেই,
তো এখন আমি ফ্রেশ হব, এখনও ফ্রেশ হইনি। ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট করবো। সারাদিন এক ফোঁটাও রেস্ট হয়নি, এক ফোঁটাও না। সো জাস্ট এখন মনে হচ্ছে কতক্ষণে জামা কাপড়টা ছাড়বো, বাড়ির জামা কাপড় পরবো। সো চলো টাটা, সবাই খুব 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 ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।